নাজনীন অনেক সময় ভালোবাসা পাওয়ার না, ছেড়ে দেওয়ার আর ধৈর্যের নাম হয়। তুই তোর ভালোবাসায় অপূর্ণ হতে পারিস, কিন্তু তোর এই মায়া, এই চোখের জল তোর হৃদয়কে পূর্ণ মানুষ বানাবে। সেইটা বড় কিছু, জানিস? নাজিন দাদাজানের বুকের সঙ্গে মুখ লুকিয়ে আরো জোরে কেঁদে উঠে। ছেলে মানুষ হয়ে আজ বাড়ি ভর্তি মানুষের সামনে শুধু একটা মেয়ের জন্য হাউমা করে কাঁদছে সে। দাদা, আমি আর সহ্য করতে পারি না। কেন এমন হলো? কেন আমার ভালোবাসা এইভাবে ফাঁকা হয়ে গেল? আমি তো কাউকে ঠকাইনি, কাউকে কাঁদাইনি, তবুও কেন আমার স্বপ্নগুলোই সব ছিঁড়ে গেল? আমি কায়নাতকে দেখতে পারি না দাদাজান। ওর সাথে ওকে আমি সহ্য করতে পারি না। আপনি বলুন তো, যার জন্য দিনরাত না ঘুমিয়ে স্বপ্ন বুনি, যার একটা হাসির জন্য বুক কাঁপে, যার নাম মনে আসলে চোখ ভিজে যায়, সেই মানুষটা আজ আমার সামনে অন্য কারো। আমি কি দোষ করেছি? আজগর চৌধুরী নাজদিনের পিঠে আলতো হাত বুলিয়ে বলেন, নাজনীন, ভালোবাসা সবসময় পাওয়া যায় না ভাই। অনেক সময় সেই মানুষটার মুখের হাসিটাই শেষ প্রার্থনা হয়ে যায়, পাশে থাকার নয়। তোর ভালোবাসা ছোট না, সে ভালোবাসা তোর অশ্রুতে, তোর দাদার চোখও এসে বাঁচে। তুই চাইলে আমি আকাশ এনে দিতাম, কিন্তু মানুষের মন আকাশের চেয়েও মুক্ত। তুই কি চাইবি কাউকে জোর করে ভালোবাসতে বাধ্য করতে? নাজির মাথা নাড়ে না, মুখ লুকিয়ে দাদাজানের বুকেই কাঁদতে থাকে। নাজির ফিসফিস করে, আমি কিছু চাই না দাদাজান, শুধু একটা প্রার্থনা। ও যেন কোনোদিন জানতেই না পারে আমি কতটা ভালোবেসেছিলাম। আমি শুধু তার সুখ কামনা করি, কিন্তু আমার কান্না যেন আপনিই দেখে রাখেন। দাদা মুখ ঘুরিয়ে চোখের কোণে জমে থাকা জলের রেখাটা আড়াল করেন। আল্লাহ তোদের জন্য ভালো লিখে রেখেছেন নাজনীন। তুই ভেঙে পড়িস না। ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, তবু তা একদিন ঠিকই জয় করে ফেলে এই কঠিন পৃথিবীকে। ড্রয়িং রুম জুড়ে থমথমে পরিবেশ। কানাত বাকরুদ্ধ দাঁড়িয়েছে সিঁড়ির শেষ প্রান্তে। রেখা বেগম অঝরে চোখের পানি ফেলছেন। ছেলের বুক ফাটা কষ্ট তার সহ্য হচ্ছে না। কায়নাত এগিয়ে এলো দাদা আর নাজদিনের নিকট। আতিয়া বেগম চোখে ভর্তি জল নিয়ে কায়নাতের দিকে তাকালো। মেয়েটার চোখেও আজ অবাধ্য হয়েছে, দু চোখ বেয়ে নেমে আসে অশ্রু ধারা। কিছুক্ষণ নীরবতা ভেঙে নিজের কণ্ঠের কম্পন সামলে সে বলে উঠছে, আমায় ভালোবাসো না নাজিম ভাই? ভালোবাসো না এমন কাউকে যে তোমার ভালোবাসার যোগ্য নয়? আমি পাপী, কারণ আমি চাইতেও পারিনি তোমায় ভালোবাসতে। তার কণ্ঠে গভীর অনুতাপ, চোখে অপরাধ বোধ। কায়নাত আবার বলে, নাজিম তোমার ভালোবাসা পবিত্র ছিল, অথচ আমি তা গ্রহণ করতে পারিনি। আমার হৃদয়ে ছিল অন্য কারো ছায়া, যার কাছে নিজের ইচ্ছার বিপরীতে গিয়েও জড়িয়ে পড়েছি আমি। তুমি শুধু দোয়া করো যেন একদিন আমি নিজেকেই ক্ষমা করতে পারি। চোখ মুছে চুপচাপ তাকিয়ে থাকে কায়নাতের চোখে। সে জানে ভালোবাসা কখনো জোর করে হয় না, তবুও ভালোবাসা তো কখনো কখনো ত্যাগের নামও হয়। কায়নাত আবার বলে, আমি বোকা, কারণ তোমার ভালোবাসার জবাব দিতে পারিনি। তোমার গভীর চাওয়াকে আমি কোনোদিনও ছুঁতে পারিনি। তোমায় হয়তো হয়তো আমি খুব দুর্বল, হয়তো আমি শুধু বেঁচে আছি একটা বাধ্যতা নিয়ে। কিন্তু বিশ্বাস করো, এই জীবন আমার নিজের জন্যেও শাস্তির মতো। নাজিন চোখ নামিয়ে ফেলে। ও কিচ্ছু বলে না, শুধু চোখের পাতা ভিজে উঠে বুকের গহীনটা ব্যথা ছটফট করছে। কায়নাতের চোখে চোখ রাখার সাহস তার নেই। কায়নাত হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠে। আতিয়া বেগম চমকে ওঠেন, তাড়াতাড়ি কায়নাতকে বুকের সাথে জড়িয়ে ধরেন। কায়নাত ফের বলে, তোমায় কেন ভালোবাসতে পারলাম না নাজরিন ভাই? উনি উনি কেন তোমার মতো করে আমায় ভালোবাসলেন না? নাজির মৃদু হাসে, কায়নাতের অশ্রু সিক্ত আখির দিকে তাকে ভাঙা গলায় বলে, রাগিনী রানী, ভালোবাসা চাইলেই যদি পাওয়া যেত, তাহলে আমি তোমাকে হাজার কোটি বার নিজের করে পেতাম। আমিও তো তোমার মতো করেই বলতে পারি, তুমি কেন আমায় ভালোবাসলে না? একদম চুপ সবাই। শুধু দুজন মানুষের কান্নার শব্দ ভেসে আসছে কানে। কায়নাত নিজেকে সামলালো, দাদির থেকে নিজেকে ছাড়িয়ে লম্বা শ্বাস টানলো। লতা বেগম পাশ থেকে দাঁত কিরমির করে বললেন, এই মেয়ের যত নষ্টের মূল। দুইটা ছেলের মাথা খেয়ে এখন নাটক শুরু করেছে। বিয়ের পরও এর নষ্টামি শেষ হয় না। চুপ করো ছোট বৌমা। তোমার এই মুখ দিয়ে আর একটা বাক্য বের হলে আমি ভুলে যাব তুমি আমার ছেলের বউ। আজগর চৌধুরী
রেগে চিৎকার করে বলেন। লতা বেগম চমকে উঠলেন শ্বশুরের ধমকে। তিনি শুকনো ঢোক গিলে চুপ করে গেলেন। কায়নাত ছলছল চোখে জন্মজাশ্রীর মায়ের বদন পানে তাকিয়ে দিল। কায়নাত ঘুরে দাঁড়ালো নাজনীনের দিকে, ঠিক কণ্ঠে জোর এনে শান্ত কণ্ঠে বলল, তুমি আমার স্বামীর বড় ভাই হও নাজনীন ভাই। আগে তোমায় ভাই ডাকতাম, এখনো ডাকি। তবে আগে ভাই মনে করতাম, এখন ভাসুর। তোমায় আমি সম্মান করি মন থেকে। তোমার বাপের বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি। দেখেছো মানুষ কিভাবে শুধু নারীর দিকেই আঙুল তোলে? তোমার ভাইয়ের বউ হিসেবে বলছি, ভুলে যাও সব। আমি হারিয়েছি সবটা, শুধু শ্বশুর বাড়ি আমার সম্মানটা রাখতে দিও। আমি বিবাহিত, আর তোমার ভাইয়ের বউ আমি। কথা শেষ করে কায়নাত প্রস্থান করলো। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আজগর চৌধুরী মাথা চেপে ধরলেন। কি থেকে কি হয়ে গেল এসব? বিকেলবেলা আজগর চৌধুরী কায়নাতকে নিজের ঘরে রাখলেন। কায়নাত আজ বাবার বাড়ি যাবে। সোহেল মির্জা এসেছেন, দেখা করবেন মেয়ের সাথে। বিয়ের 2 দিন আগে কায়নাত চলে আসবে। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর শাশুড়ি আসার আগে বাড়ি ফিরবি কেমন? জি দাদি। কায়নাতকে বিকেলে হাসান গিয়ে দিয়ে এলো মির্জা বাড়ি। সোহেল মির্জা বাড়ির আঙিনায় বসে আছেন চুপচাপ। কায়নাত গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতে তিনি শান্ত চোখে কায়নাতের দিকে তাকালেন। কায়নাত সেই দৃষ্টির মানে বুঝলো। লোভ মানুষকে কুড়িয়ে কুড়িয়ে খায়, অথচ সেই মানুষটা বুঝতেও পারে না। কায়নাতের হাতে স্বর্ণের চুড়ি, আর সেদিকে বারবার দৃষ্টি। সে ধীর পায়ে এগিয়ে এলো, সালাম দিয়ে বলল, ভালো আছেন আব্বু? সোহেল মির্জা গাল ভরে হাসলেন, বললেন, ভালো আছিস মা? তোর শ্বশুরবাড়ি থেকে কেউ আসে নাই? আমার বড় ভাসুর এসেছিল, কিন্তু তিনি বাইরে থেকেই চলে গেছেন। ও, তোর জামাই কই? তারে তো এখনো দেখলাম না আমি। তিনি বিদেশ থাকেন আব্বু, বাংলাদেশে নেই এখন। সোহেল মির্জা চোখ চিকচিক করে উঠে কায়নাতের কথা শুনে তিনি খুশিতে গদগদ হয়ে বললেন, বেশ ভালো, যা ঘরে গিয়ে সবার সাথে দেখা কর। সন্ধ্যা নেমেছে সবে মাত্র। ঢাকা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন বেহরুজ বেগম, সাথে নুসরাত, নিশা এবং আদালও আছে। প্রেম ঢুকলো সদর দরজা দিয়ে। বেহরুজ বেগম প্রেমকে দেখে বলেন, শোনো, প্রেম এগিয়ে এসে মায়ের পাশে বসলো, বলল, অন্যের কাজকর্ম আমি কিছুই বুঝতে পারছি না। ও আজকে আবার ফিরছে কেন? নাটক করে চলেই বা গিয়েছিল কেন? ভাইয়ের ব্যাপারে আমি কিছুই জানি না মা। তোমাদের নাটক আর ভালো লাগে না আমার। কতবার বলেছি আমাকে বিয়েটা দাও, দিচ্ছ না কেন? বুড়ো হয়ে যাচ্ছে, দেখছো না? খুলনা থেকে আসি, তারপর তোমার জন্য মেয়ে দেখতে যাব। আমি মেয়ের ফ্যামিলির সাথে কথা বলছি। প্রেমের মাথায় আকাশ ভেঙে পড়লো যেন। মেয়ে দেখতে যাবে মানে? এই মেয়ে আবার কই থেকে উড়ে এসে এলো? সে অস্থির হয়ে বলল, মেয়ে দেখতে যাবে মানে? কোন মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছো তুমি? সে যার সাথেই দেই, বিয়ে দিলেই তো হলো নাকি? না না, হলো না। আমার একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে না। মানলাম আমি কাঙাল, তাই বলে নিজের পছন্দ বলে কিছু থাকবে না? তোমার কোনো পছন্দ থাকলে বলো। প্রেম লজ্জা লজ্জা ভাব আনলো মুখে। বেরুজ বেগমের শাড়ির আঁচল দাঁতে চেপে ধরে বলল। একটা মেয়ে আছে মা। বেরুজ বেগম চোখ ছোট ছোট করে প্রেমের দিকে তাকালেন, দাঁত চিবিয়ে বলেন, ডাক্তারি রেখে প্রেম করছো তুমি? কোন মেয়ের সাথে প্রেমে জড়িয়েছো তুমি? দেখেছো, প্রেমের কথা কখন বললাম আমি? আমি বলেছি একটা মেয়ে আমার পছন্দ। ভাইয়া তো ভাবিকে পছন্দ করতো না, তবুও কেন বিয়ে দিলে? এদিকে আমি একজনকে পছন্দ করি, অথচ তার কথা শুনতেই চাচ্ছ না। প্রেম রেগে মেগে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জীবনটা ছেঁড়া তেনার মতো হয়ে গেছে। সে ঘরে এসে গোসল সারলো আগে, তারপর নীতি নাম্বারে কল দিল। ব্লক করে দিয়েছে। তার কটমট করে আতিয়া বেগমের বাটন ফোনে কল করলো। আতিয়া বেগম নামাজ পড়ে জিকির করছিলেন। ফোন আসে, তিনি কল রিসিভ করলেন। প্রেম সালাম দিয়ে বলল, ডার্লিং, কেমন আছো প্রিয়? ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? ভালো আর কি করে থাকি বলো? বয়স হচ্ছে, তবুও বিয়ে হচ্ছে না। বিয়ে হবে, একটু ধৈর্য ধরো। সবে তো অর্ণ আর হাসানের পালা শেষ হচ্ছে। সে যাই হোক, এবার যে খুলনা যাব, আমার জন্য কিন্তু একটা মেয়ে ঠিক করে রাখবে। এবার বউ নিয়ে ঢাকা ফিরবো। আতিয়া বেগম শব্দ করে হেসে উঠলেন, বিছানায় এসে পা মেলে দিয়ে বসলেন। আগে আসো তোমরা, তারপর তোমার জন্য মেয়ে খুঁজবো। আমি কিন্তু মজা করছি না দাদি। আমিও মজা করছি না। থামলেন তিনি, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, দাদু ভাই, তোমাকে কিছু কথা বলি। জি দাদি, বলো। অর্ণর কোনো খবর জানো? ভাই আজ বিড়িতে ব্যাক করছে। আতিয়া বেগম হতবাক হয়ে গেলেন এহেন সংবাদ শুনে। অবাক কণ্ঠে বললেন, 2 দিনের জন্য বিলেত গেল কেন? বউ ছাড়া বিবাহিত পুরুষরা দূরে কি করে থাকবে ডার্লিং? আতিয়া বেগমের কণ্ঠে বিষণ্ণতা ছড়াছড়ি। আমার বোনটার জন্য খুব মায়া লাগে আমার। মেয়েটার জীবনে কিছু নাই অর্ণ ছাড়া। অর্ণরে দিয়েই তো আমরা সবাই, তাই না? ও কবে আয়না তরে একটু বুঝবে? জোর করে সংসার হয় না দাদি। আল্লাহ যদি ওদের একসঙ্গে লিখে রাখেন, তাহলে শত বাধার পরেও ওরা একই থাকবে।
আমরা শুধু দোয়া করতে পারি ওদের জন্য। থামলো সে, তারপর বলল, তোমার বড় নাতনি কই? সে আমার কল ধরে না কেন? নিধির কথা বলতেছো? জি জি। আতিয়া বেগম গলা ছেড়ে নিধিকে ডাকলেন। খানিকক্ষণ পর নিধি দৌড়ে ঘরে প্রবেশ করতে আতিয়া বেগম নিজের ছোট বাটন ফোন তার দিকে এগিয়ে দিয়ে বললেন। ধর কথা ক। নিধি হাঁপিয়ে উঠল, শুকনো ঝোঁক গিরে বলল, কে দাদি? তোর লাং ফোন দিছে, কথা ক। নিধি নাকমুখ কুচকে ফেললো দাদির কথা শুনে। কি বিশ্রী ভাষা ভাবা যায়। সে ফোনে কানে ধরে সালাম দিয়ে বলল। ওপাশ জি, কে বলছেন? থেকে প্রেম সালামের উত্তর নিয়ে বলল, আমি আপনার ভবিষ্যৎ বাচ্চার আব্বা বলছি রঙ্গিলা। নিধি হতভম্ব হয়ে আতিয়া বেগমের দিকে তাকালো। আতিয়া বেগম কপাল কুচকে তাকালেন। নিধি গলা হালকা কেসে বললেন, ফোন করেছেন কেন? তোমার হাত পা যদি না ভেঙেছি তাহলে আমার নামও প্রেম না। আমার সাথে অভিনয় করা হচ্ছে। অভিনয় আমি বের করব, শুধু একটু অপেক্ষা করো। প্রেম ভাইয়া ভালো থাকবেন, কাজ আছে আমার, রাখছি। প্রেম কিছু বলার আগেই কল কেটে দিল নিধি। আর চোখে দাদির দিকে তাকিয়ে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। আতিয়া বেগম সন্ধ্যান চোখে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর বের হলেন ঘর থেকে। চারিদিকে নিস্তব্ধ, কেবল বাতাসে শো শো শব্দ, যেন কারো দম বন্ধ করে কান্না চেপে রাখা চোর। আকাশে একটি পূর্ণিমার গোল চাঁদ আলো ঠিকরে পড়ছে ছাদের কাটিছে, গাছের পাতায় কিংবা কারো অশ্রুসিক্ত চোখের কোণে। চাঁদটা আজ খুব কাছের মনে হয়, তবুও তার আলোয় জড়িয়ে আছে অদ্ভুত এক দূরত্বের হিম। মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে আড়ালে চলে যাচ্ছে, আবার উদিত হচ্ছে, ঠিক যেন কেউ লুকোচুরি খেলছে কারো স্মৃতির সাথে। দমকা হাওয়ায় জানালার পর্দা বারবার উড়ে উঠছে, কোনো এক পুরনো গানের সুর মনে পড়ে যাচ্ছে কানে কানে। ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই, হাতে ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না, আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া যাকে। বাতাসে শীতলতা আছে, তবুও বুকের ভেতরটা গরম, অস্থিরতা, দুঃখ আর একাকিত্বে জ্বলে উঠছে যেন। এমন রাতে চাঁদের দিকে তাকিয়ে থাকা মানে কারোর জন্য অপেক্ষা করা, যে আসবে না, তবু মন চায় সে আসুক। এই আলো, এই হাওয়া, এই কাঁপতে থাকা হৃদয়ের কাছে। কারোতে দৃষ্টি আকাশের গোল চাঁদের দিকে। কি সুন্দর সৌন্দর্য দিয়ে ঘেরা চাঁদখানা, অথচ সেই চাঁদেও হাজারটা দাগ লেগে আছে। চাঁদের আলো যেন হঠাৎ ম্লান হয়ে এসেছে। বাড়ির পাশের বারচারে কেমন যেন এক অদ্ভুত শব্দ, বাতাসের নয়, যেন কেউ নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। কায়নাত মায়ের ঘরের জানালার পাশে বসেছিল। জানালার গ্রিলের ফাঁক দিয়ে চোখ রাখতে হঠাৎ কেঁপে উঠল বুকটা। সামনে উঠোন পেরিয়ে রাস্তার ধারে অন্ধকার ঘন হয়ে আছে, কিন্তু সেই অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে, একটা নয়, দুটো না, বেশ কয়েকজন। তারা কিছু বলছে না, চলছেও না, কেবল দাঁড়িয়েছে স্থিরভাবে। আর মনে হচ্ছে তাকিয়ে আছে ঠিক কায়নাতের জানালার দিকে। গলা শুকিয়ে এলো কায়নাতের। হাতটা জানালার গ্রিল থেকে সরিয়ে নিতে গিয়েও পারল না। আধারে ডুবে থাকা সেই চোখগুলো যেন কায়নাতকে গিলে ফেলতে চায়। এক চিলতে দমকা বাতাস হঠাৎ জানালার পর্দা উড়িয়ে দিল, আর সেই বাতাসের ঠান্ডায় কায়নাতের শরীর ছাঁকুনি খেয়ে উঠল। সে জানে না ওরা কারা, তবে এক অজানা আশঙ্কা তাকে চেপে ধরেছে বুকের মধ্যে। চারপাশে এত চুপচাপ, এত নিস্তব্ধতা, কেন যেন মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। অচিরে কায়নাত ভীতু নজরে সেদিকে তাকিয়ে রইল। বুকের ভেতরটা লাফাচ্ছে। রাতটা অস্বাভাবিক ঠান্ডা। বাড়ির চারপাশে নিস্তব্ধতা এমনভাবে জমে আছে যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। হাতের মুঠোতে মোবাইল, কিন্তু সে কিছু খুঁজছে না, বরং বাইরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওরা কারা? তার মন বলছে কিছু একটা ঠিক নেই। পাশে ফাঁকা রাস্তা, আধো আলোয় ঢাকা। রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে একটা গাড়ি, কালো, জানালায় কালো ফিল্ম লাগানো। আগে কখনো এই গাড়িটা এখানে দেখেনি সে। গতকাল থেকে ওই গাড়িটা একই সময়ে এসে দাঁড়িয়ে 1 ঘন্টা থাকে আর চলে যায় ঠিক রাত 1:30টার সময়। আজও এসেছে, হয়তো এখানকার কারোর গাড়ি।
তবুও কেন যেন ভয় হয় সেদিকে তাকাতে। হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে কায়নাতের। আলো অন্ধকারে কোনো মুখ দেখা যায় না, তবুও তার গা ছমছম করছে। হয়তো জানালার অন্ধকারে লুকিয়ে থাকা চোখ জোড়া তাকিয়ে আছে তার দিকেই। হঠাৎ একটা কল এলো মোবাইলে, অচেনা নাম্বার। তোমার জানলার পর্দাটা আজ খোলা রেখেছো কেন? একটু ঠান্ডা নিচু গলা, অপরিচিত, তবুও কেমন যেন জানা জানা লাগে। কানার সঙ্গে সঙ্গে জানলার পর্দা টেনে দিল। বুকের ভিতরটা কাঁপছে। কি মানুষ, কেন তার প্রতিটি পদক্ষেপে নজর রাখা হচ্ছে? গত কদিন ধরে কেউ যেন তার ছায়া হয়ে আছে। রাস্তায় বেরোলেই মনে হয় পেছনে কেউ হাঁটছে। মোবাইল অন করলে অদ্ভুত কল, একটাই কথা, আমি ছিলাম, আমিই থাকবো। আমি সব জানি, আমার থেকে কিচ্ছু লুকাবে না। কিন্তু কানাত কিছু লুকাচ্ছে না, অথবা সে নিজেই জানে না তার ভেতরে কি এমন আছে। কেউ পাগলের মতো খুঁজে চলছে। জানলার বাইরে সেই গাড়িটার ইঞ্জিন চালু হলো, কিন্তু গাড়িটা চলে না। শুধু আলো জ্বালালো একবার, ঠিক কায়নাতের চোখের সামনে যেন একটা বার্তা। আমি কাঙ্ক্ষিত মানুষকে পেয়ে গেছি। সবেমাত্র নামাজ শেষ করে উঠে বসলো কায়নাত। ভোরের আলো ফোটেনি এখনো, চারপাশটা এখনো আধারে ঢাকা। বিছানায় এসে বসতেই দরজায় খটখট শব্দ বাজলো। কায়নাত কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে ভাবলো, এই সময়ে তো এই বাড়ির কেউ ঘুম থেকে উঠে না, নামাজ কালামের নামও এটা মুখে নেয় না। তাহলে কে এলো? শুকনো ঠোক গিল সে। কাল রাতের ঘটনা মাথায় চারা দিতেই বুক কাঁপলো খানিক। ধীর পায়ে দরজার নিকট এগিয়ে দরজা খুলে দিল। আশ্চর্য, নয়নের সামনে থাকাতেই চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সামনেই যে দাঁড়িয়ে আছে অর্ণ, এটা সত্যি স্বপ্ন নয়। কাপা কণ্ঠে বলে উঠল, আপনি? হ্যাঁ, অর্ণই সামনে দাঁড়িয়ে আছে। গায়ে সাধারণ জামা কাপড় জড়ানো, দৃষ্টি রহস্যময় অদ্ভুত। কানাত ঘাড় উঁচু করে সামনে তাকিয়ে রইল। অর্ণ কানাতের পাশ কেটে ভেতরে ঢুকে বিছানায় গিয়ে পা উঠে বসলো। ডান হাত দিয়ে মাথার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, কাল দুপুর থেকে কিছুই খায়নি, বাড়িতে খাবার আছে? অর্ণ সহজ সরল স্বীকারোক্তি। কায়নাত এখনো অবাক চোখে তাকিয়ে আছে। অর্ণ বাংলাদেশে কি করে এলো? সে না দুদিন আগেই বিলেতে গেল। তাহলে কায়নাত মনে মনে দোয়া দুরুদ পড়ে মিনমিন কণ্ঠে বলল, আপনি কে? অর্ণ অদ্ভুত চোখে কায়নাতকে পর্যবেক্ষণ করে বলল, তুমি কে? আপনি কে? একটা বিয়ে করার স্বামী বলছে। দুদিনে কি স্মৃতিশক্তি হারিয়ে গেছে? তার মানে আপনি সত্যি এসেছেন? কায়নাত তাড়াতাড়ি করে এগিয়ে এলো অর্ণের নিকট। অর্ণের হাতে চিমটি কাটতে অর্ণ ধচ্চাপল। ইডিয়েট, কি সমস্যা? কায়নাত ওনার কোনা মুখে চেপে বলল, আপনি না বিদেশে চলে গেলেন, আবার ফিরলেন কবে? এত কিছু জেনে তোমার কাজ কি? শুনতে পাওনি আমার ক্ষুধা লেগেছে? কায়নাতের অর্ণের মুখের দিকে তাকালো। সত্যি লোকটার মুখখানা শুকিয়ে আছে। সে মাথা নেড়ে ঘর থেকে বের হলো। রান্নাঘরে গিয়ে দেখলো কোনো খাবার নেই, নুডলস আছে শুধু, তাও আবার ডিম নেই। সে ডিম ছাড়াই নুডলস বানিয়ে নিয়ে এলো ঘরে। অর্ণের সামনে টেবিলে রেখেই বাইরে গিয়ে আবারও পানির বোতল দিয়ে এলো। অর্ণ কোনো কথা বললো না। ডিম ছাড়া নুডলসই দিব্যি খেয়ে যাচ্ছে। কানাত বিছানার এক কোনায় বসে চুপচাপ শান্ত চোখে নিজের স্বামীর বদন পানে তাকিয়ে আছে। হ্যাঁ, গম্ভীর লোকের মায়ায় কি করে আটকে গেল সে? লোকটা তো তাকে ভালোবাসে না, আর না একটু ভালো ব্যবহার করে, তবু কেন এত মায়া, এত টান? অর্ণ খাওয়া শেষ করে পানি খেলো। তেলে মাখা ঠোঁট কানাতের ওন্ধা চেনে নিয়ে মুছল। নাক টেনে বলল, আমি এত ঝাল খাই না ম্যাডাম, নেক্সট টাইম ঝাল দিবেন না। কানাত লক্ষ্মী মেয়ের মতো ঘা নাড়লো। অর্ণের ব্যবহার আজ এত শান্ত কেন? কেমন অদ্ভুত ভাবে কথা বলছে, আবদার করছে। অর্ণ বিছানায় টান টান হুঁশিয়ে পড়লো। বিছানায় পড়ে থাকা এলোমেলো কাঁথা গায়ে জড়িয়ে পড়ল। ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিন। কানাত ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে দরজার সাথে লেপটে দাঁড়ালো। গায়ের ওনা নেই। অর্ণ মুখ মুছে হাতের পাশে রেখে দিয়েছে। খানিকক্ষণ পরেই আলো ফুটতে শুরু করলো। কায়নাত মাথা আরেকটা ওনা পেঁচিয়ে নিল। ঘরের দরজা খুলে বের হতে বড় চাচার ঘর থেকে চাচি আর চাচার কণ্ঠস্বর ভেসে এলো। উষা বেগম চিৎকার করে বলছেন, ওই মুখপুরি যে আবার বাড়িতে আসলো, এখন ওরে খাওয়াবে কে? এর আগেও ওর শ্বশুরবাড়ি থেকে মানুষ এসে খেয়ে দিয়ে টাকা খরচ করে গেছে। আমি ওর জন্য রান্নাবান্না করতে পারবো না, তোমাকে বলে দিচ্ছি। সকাল সকাল চিৎকার করো না তো,
চিৎকার করব না তো কি করব? তোমার ভাই একজন এসে ঘাড়ের ওপর বসে বসে খাচ্ছে, এখন এসে জুটেছে ওই মেয়ে। আরও বকবক করলেন চাচার সাথে। কান্নাত চুপচাপ দেয়ালের পাশে দাঁড়িয়ে সব কথাই শুনলো। বুকটা ভার হয়ে এলো। আবার সে ধীর পায়ে আবারও ঘরে ঢুকলো। অর্ণ ঘুমাচ্ছে। সে নিজের জামা কাপড়ের ব্যাগ থেকে খুলে টাকা বের করলো। আজগর চৌধুরী 15,000 টাকা দিয়ে বলেছিলেন, এই টাকা ওখানে গিয়ে তোর দরকার হলে খরচ করবে। কান্নাত 10,000 টাকা নিয়ে বের হলো ঘর থেকে। চাচি রান্নাঘরে এলেন মাত্রই। কায়নাতকে দেখে বিরক্ত হলেন ভীষণ। কায়নাত বুঝেও না বোঝার ভান করে ডান হাতের টাকাটা চাচির হাতে বাড়িয়ে দিল। বলল, চাচি কাল আমি চলে যাব আমার শ্বশুর বাড়ি, এই টাকাটা রাখেন, বাজার করবেন এটা দিয়ে। উষা বেগম টাকাটা হাতে নিয়ে গালবরে হাসলেন। কায়নাত কাঁথো চোখে সেই হাসি দেখলো। উষা বেগম বললেন, এটার কি দরকার ছিল? দুদিন বাপের বাড়ি এসে ঘুরে যাবি, তারপর খরচ দিতে হবে। সমস্যা নেই, আপনি চাচাকে দিয়ে বাজার করিয়ে নিন। কায়নাত সেখান থেকে সরে এলো। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে নিঃশব্দে ঝুঁকছে উঠল। দরজা ঘেঁষে মেঝেতে উবু হয়ে বসলো। মুখখানা হাতের মুঠোয় আবদ্ধ, চোখ বেয়ে ঝরঝর করে পানি ঝরছে। পর বোধহয় একেই বলে, চৌধুরী বাড়ির কারোর সাথে তার রক্তের সম্পর্ক নেই, তবুও সবাই যথেষ্ট পরিমাণ ভালোবাসে তাকে। অথচ এই বাড়ির মানুষ এক রাত খেতে না খেতে খাওয়ার খোঁটা দিচ্ছে। সে চোখ তুলে অনেক দিকে তাকালো। নিজেকে শান্ত করে চোখ মুছল। আজ এই বাড়ি থাকা কি ঠিক হবে নাকি চলে যাওয়া উচিত হবে? সে শুধু বাবার সাথে দেখা করতে এসেছিল, ভেবেছিল এই 2 দিন সুযোগে এ বাড়ি থেকে যাবে। সকাল 8টার দিকে অর্ণ ঘুম থেকে উঠল। চোখ মেলে তাকে দেখলো ঘরে আলোকিত হয়ে আছে। জানালাগুলো খুলে দিয়েছে কায়নাত। অর্ণ বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে বের হয়ে এলো। ফোনে টাইম দেখে ঘর থেকে বের হলো। বাড়ির আঙিনায় মাচায় বসে আছেন চাচা এবং সোহেল মির্জা। অর্ণকে চাচা দেখেই আশ্চর্য হলেন। হতভম্ব হয়ে উঠে দাঁড়ালেন তিনি। আরে জামাই, তুমি এই বাড়ি কখন আসছো বাবা? সোহেল মির্জা কপাল কুঁচকে অর্ণের দিকে তাকালেন। তিনি চিনতে পারছেন না ছেলেটা কে। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল। সোহেল মির্জার দিকে তাকিয়ে তিনি বললেন, ভোরে এসছে। কায়নাত আমাদের জানালো না কেন? বসো বাবা, বসো বসো। সোহেল মির্জা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। অবাক কণ্ঠে বললেন, ও হলো তোর মেয়ের জামাই, অজগর চৌধুরীর নাতি অর্ণ। কায়নাত যে বলল জামাই বিদেশ চলে গেছে। অর্ণ সোহেল মির্জার বদন পানে কপাল কুঁচকে তাকিয়ে কিছু না বলে হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। কায়নাতের চাচা কিছু বলতে পারলেন না। সোহেল মির্জা আশ্চর্য হয়ে বললেন, শ্বশুরকে সালাম দিল না ভাইজান? তুই সালামের যোগ্য না, তাই সালাম দেয়নি। কি বলতে চাইছো? তোর কাজকর্মের ব্যাপারে কি তারা কিছুই জানে না? এত কিছুর পরও তোকে সম্মান করা যায়? সোহেল মির্জা কোনো কথা বলতে পারলেন না। জামাইকে দিয়ে তার কি কাজ? তার তো কায়নাতকে লাগবে। যেখানে টাকা পাবে তার টাকা চাই, সম্মান নয়। কায়নাত চাচির সাথে হালকা কাজ করে দিয়ে ঘরে ফিরে এসে দেখলো ঘর ফাঁকা। বিছানার কাঁথা ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছে অন্য। পুরো ঘরে কোথাও নেই সে। কায়নাত ছুটে বাইরে বেরিয়ে এলো। দেখলো উঠোনে বাবা আর চাচা বসে আছে। সে বলল, চাচা আপনি ওনাকে দেখেছেন? চাচা বোধহয় বুঝলেন কার কথা বলছেন কায়নাত। তিনি মাথা নাড়িয়ে বললেন, জামাই তো একটু আগেই বাড়ি থেকে বের হলো, তুই আগে কেন বললি না জামাই এসেছে? কায়নাত শ্বাস পেল। অন্য কি না বলে চলে গেল? এত সকালে কোথায় গেল লোকটা? সে শুকনো গলায় বলল, উনি ভোরে এসেছেন চাচা, এত সকালে আপনাদের ডাকলে খারাপ দেখাতো। আচ্ছা, আমি তাহলে বাজারে যাই, জামাইকে তো ভালো মন্দ কিছু খাওয়াতে হবে। কায়নাত একবার সোহেল মির্জার বদন পানে তাকিয়ে বলল, আপনি একটু দাঁড়ান, আমি টাকা এনে দিচ্ছি। সকালে যা দিয়েছিস সেখান থেকেই খরচ করব, আর দিতে হবে না। চাচা বের হলেন বাড়ি থেকে। কায়নাত পিছু ঘুরে বাড়ির ভেতর যাওয়ার আগে সোহেল মির্জা বললেন, শোনো কায়নাত। কায়নাত বাবার দিকে তাকালো। সোহেল মির্জা মুচকি হেসে বললেন, আমার পাশে এসে বসো। কায়নাত বসলো। সোহেল মির্জা বললেন, তোর চাচাকে টাকা দিয়েছিস কেন? আমি এইখানে থাকছি, তার খরচ দেব না? আচ্ছা, একটা কথা বললে খারাপ মনে করবি মা? খারাপ মনে করব কেন, বলো তুমি।
আসলে আমি যেখানে থাকি সেখানে আমার কাজ চলে গেছে, হাত একদম ফাঁকা। নতুন কাজ খুঁজতে কতদিন সময় লাগবে তারও ঠিক নেই। কি করে যে দিন পার করব বুঝতে পারছি না। সোহেল মির্জার কণ্ঠ হতাশজনক হলেও তার লোভী দৃষ্টি কায়নাতের অলংকারের দিকে। কায়নাত ঠিক বুঝলো বাবা কি বলতে চাইছে। সে কি করবে বুঝতে পারলো না। 5,000 টাকা আছে আর দিয়ে দিবে বাবাকে? সত্যি তো তিনি দিন পার করবেন কি করে? কায়নাত নিঃশব্দে উঠে গেল ঘরে, গিয়ে বাকি টাকাটা এনে বাবার হাতে দিয়ে বলল, আমার কাছে আর টাকা নেই, তুমি এই টাকাটা রাখো। সোহেল মির্জার মুখ কালো হলো। 5,000 টাকা দিয়ে কি হবে? তিনি কায়নাতের হাতের দিকে তাকাতেই বললেন, 5,000 টাকায় কি হয় মা? এই টাকা দিয়ে কদিন চলবে বল? তোর শ্বশুরবাড়ির মানুষ নিশ্চয়ই অনেক বড় লোক, তাই না মা? তোর হাতের এই বালাটা। কায়নাত সোহেল মির্জাকে থামিয়ে দিল শক্ত কঞ্চে। বলো, এটা আমার শ্বশুর বাড়ি থেকে আমার দাদি শাশুড়ি দিয়েছেন। তুমি কোন সাহসে এইসবে নজর দিচ্ছ? আমার কাছে যা ছিল সব তো দিয়েই দিয়েছি আমি। বাড়ির ভেতর থেকে তখন বেরিয়ে এলো তুহিন। কায়নাতের কণ্ঠস্বর শুনতে পেয়েই সে বের হয়েছে। আর চোখে ওর দিকে তাকিয়ে সোহেল মির্জাকে বলল, চাচা যা দিয়েছে তাতেই খুশি থাকো। আর শুভ, তুই ভেতরে যা। কায়নাত চুপচাপ ভেতরে চলে গেল। সোহেল মির্জা ভেতরে ভেতরে রেগে বের হয়ে গেলেন বাড়ি থেকে। তুহিন পিছু ঘুরে কায়নাতের মায়ের ঘরের দিকে তাকালো। কিছু একটা ভাবতে ছোচের কোণে কেমন এক বিশ্রী হাসির দেখা মিল। নোংরা একটি হাসে। চৌধুরী বাড়ি আজ থেকে আত্মীয় আসতে শুরু করেছেন। বাড়ি ভর্তি না হলেও বেশ অনেক আত্মীয় চলে এসেছেন। এরই মধ্যে দুপুরে খাবারে বিশাল আয়োজন চলছে বাড়িতে। আজগর চৌধুরী বড় বোন রাহেলা বানু ক্ষিপ্ত হয়ে বসে আছেন আজগর চৌধুরীর ঘরে। বয়স্ক মহিলা তিনি, গায়ের চামড়া ঝুলে গিয়েছে। বর্তমানে চৌধুরী বাড়ির একমাত্র বউ কায়নাত এবং সেই এই মুহূর্তে অনুপস্থিত। তিনি ক্ষিপ্ততা প্রকাশ করে বলেন, মাইয়ার কি জ্ঞান বুদ্ধি নাই? বাড়ির বউ হইয়া এই সময়ে কেন বাপের বাড়ি গেছে? কেন তোরা যাইতে দিছি সরে? আপা, মেয়েটা অনেক দিন ধরে ও বাড়ি যায় না, আর ওর বাবাও এই মুহূর্তে বাড়িতে উপস্থিত আছেন, তাই দেখা করতে গেছে। দেখা করতে গেছে তাই বইলা এতদিন থাকা লাগবো কেন? জানে না বাড়িতে মানুষ আইবো এখন? আমার কথা বাদ দিলাম, বাকি মানুষ আরো কত আত্মীয় আইবো তার ঠিক নাই। ওকে সবার সামনে উপস্থিত করতে হবে কেন? বিয়ের আগে এলে সবাই এমনিতেই দেখতে পাবে। তার থেকে বড় কথা, আমার বাড়ির বউ, আমি বুঝে নিব সব কিছু। রাহেলা বানু অপমানিত বোধ করলেন। তিনি নিজেও রেগে গেলেন এই পর্যায়ে। কি বলেন মাইয়া বউ কইরা ঘরে আনছো? হ্যাঁ, এই মাইয়ার লাইগা তুমি আমার লগে গলা উঁচু কইরা কথা কও? দেখুন আপা, আপনি শুধু শুধু কথা বাড়াচ্ছেন। আমার নাতির বউকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। সে আমার ঘরের সম্মান, তাই সেই সম্মানকে নষ্ট করার কথা ভাবলে আমি চুপ করে থাকবো না। সেই সময় আজগর চৌধুরী ঘরে ঢুকলেন। বউ আর বোনকে কথা কাটাকাটি করতে দেখে তিনি বললেন, তোমরা ঝগড়া করছো কেন? তোর নাতির বউ কই? ওই মাইয়া কেন এই সময়ে বাপের বাড়ি? ওই মাইয়া কেন এই সময়ে বাড়ির বাইরে থাকবো? ক আমারে। আমি এই কথা তোর বউরে কইছি দেখা ওই আমার ওপর চিৎকার করে। তুমি বা কেন এই সাধারণ ব্যাপার নিয়ে ঝামেলা করছো? কায়নাতকে আমি ওর বাপের বাড়ি পাঠিয়েছি, তাদের সমস্যা কোথায়? কেন পাঠাবি? বাড়ির বউ এই সময়ে বাড়িতে থাকবো, তা না কইরা ঢ্যাং ঢ্যাং কইরা বেড়াবো কেন? আপা দয়া করে দয়া করে চিৎকার চেঁচামেচি বন্ধ করো। বাড়িতে অনেক মানুষ, তারা কি মনে করবে? কি মনে করব? যা সত্যি তাই তো কইতাছি। আর কথা বাড়াবে না আপা, এখানে এই ব্যাপার শেষ করো। তখন অনেক পুরো বাড়ি নিস্তব্ধ। জানালার পর্দা উড়ে উড়ে এক অচেনা স্রোতের বার্তা এনে দিচ্ছিল বারবার। দক্ষিণ ঘরটায় আলো চলছে। কায়নাত গভীর ঘুমে ডুবেছিল, ক্লান্ত। সোয়েটার মেঝের পাশ ঘেসে খাটে এলিয়ে পড়ে। বাইরে ছিচি পোকার জাক আর দেয়াল গড়ির কাটা ছাড়া কিছু শোনা যাচ্ছিল না। অর্ণ আর সারা দিনেও বাড়ি ফিরে এলো না। সে ভাবলেও অর্ণ হয়তো রাতেই ফিরে আসবে, তাই ঘরের দরজাটা খোলাই রেখেছিল। চারপাশটা ভীষণ নীরব। সেই নিস্তব্ধতাই ভাঙলো আচমকা একটা ধীরে দরজা খোলার শব্দে। তুহিন চাচাতো ভাই, কিন্তু সম্পর্কের অর্থ তার কাছে
ছিল না কোনো দিনই। চোখে আজ অন্ধকার আর বিকৃত লালসা। ধীরে ধীরে কায়নাতের ঘরে ঢুকলো সে। তার হাতে শক্ত এক রুমাল, তাতে অচেনা ঘ্রাণ। বন্ধ দরজার আড়ালেই দাঁড়িয়ে সে এক মুহূর্ত কায়নাতের শান্ত মুখটা দেখে, যেন শিকারীর মতো নিঃশ্বাস ফেললাম। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বসলো বিছানার কিনারায়। আচমকা কায়নাতের মুখ চেপে ধরে শক্ত করে বেঁধে ফেললো সে সেই রুমালটা দিয়ে। কায়নাত ঘুমের ঘোরে প্রথমে কিছু বুঝতে পারছিল না, কিন্তু যখন অনুভব করলো নিঃশ্বাস আটকে যাচ্ছে, হাত পা ছুঁড়েও কিছু হচ্ছে না, তখন তার ভেতরে যেন একসাথে হাজারটা কাজ ভেঙে পড়লো। তুহিন ফিসফিসিয়ে বলল, চিৎকার করিস না, কেউ শুনবে না। আজ তোর কেউ নেই শুভ, শুধু আমি আছি। কায়নাত হাত পা ছুটছিল পাগলের মতন, কিন্তু তুহিনের শক্ত হাত থামাতে পারছিল না। চোখ দুটো ছলছল করছিল আতঙ্কে। তুহিন কায়নাতের ঘাড়ের পাশটায় হাতে থাবা বসালেও তৎক্ষণাৎ জায়গাটা খানিকটা জ্বলে উঠল। প্রচণ্ড ব্যথায় কায়নাত দুনিয়া দুলে উঠল, যেন তুহিনের এহেন নোংরা রূপ দেখে আজ তুহিনকে মানুষ নয় বরং হিংস্র জানোয়ার মনে হলো তার কাছে। তুহিনের চোখে লালসা, ঠোঁটে তৃপ্তি পাওয়ার আকাঙ্ক্ষা। কায়নাত ছোটাছুটি করলো, তখন হঠাৎ করে তার পায়ের আঙুলে এক জায়গায় ধাক্কা খেলো। ছোট্ট একটা টেবিল ল্যাম্প পড়ে গেল মেঝেতে। কাঁচ ভেঙে প্রচণ্ড শব্দ হলো। সেই শব্দ যেন পুরো বাড়ির নিস্তব্ধতা, নীরবতা ছিন্ন করে দিল। তুই থমকে গেল এক মুহূর্তে, যেন তার মুখ থেকে হিংস্রতা মুছে গিয়ে পড়ে গেল আতঙ্কের ছাপ। সে জানত কেউ নিশ্চয়ই জেগে উঠবে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর দরজার দিকে ছুটতে গেল। ততক্ষণে বাড়ির মেইন দরজা খোলার আওয়াজ শোনা যাচ্ছিল। তুহিন পালিয়ে গেল। কায়নাত তখনও শিউরে উঠেছে, মুখটা ব্যথা, হাত কাঁপছে, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তখন দরজার খুলে ভেতরে ঢুকলো অর্ণ। চোখে বিস্ময় বড় হয়ে গেল তার। কায়নাতের এহেন অবস্থা দেখে দৌড়ে ছুটে এলো তার নিকট। দ্রুত কায়নাতের মুখ খুলে দিল। কায়নাত কেঁপে কেঁপে উঠে চিৎকার করে উঠল, হাউমাউ করে কেঁদে উঠল সে। চাপড়ে জড়িয়ে ধরল স্বামীর দেহখানা, যেন ভরসার একটা স্থান। গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রেখে হাউমাউ করে কাঁদছে মির্জা। সে আমাকে মেরে ফেলতো, আমার সম্মানহানি করতে চেয়েছিল। অন্য কম্পিত হাত দিয়ে শক্ত করে বুকের সাথে চেপে ধরল কায়নাতকে। এক হাত পিঠে রেখে আরেক হাত মাথায় বুলিয়ে খড়খড়ে কঞ্চি বলল, কে ছিল বাস্টার্ড? কায়নাত ভয়ে কথা বলতে পারল না, শুধু জড়িয়ে ধরে রাখলো অর্ণকে। খানিকক্ষণ পর ঘরে হুড়মুড়িয়ে প্রবেশ করলো উষা বেগম। অর্ণ আর কায়নাতকে এভাবে জড়িয়ে ধরে থাকতে দেখে তিনি অন্য কিছু ভাবলেন। নিঃশব্দে ঘরের বাইরে গিয়ে দরজাটা ছাপিয়ে বেরিয়ে গেলেন। অর্ণ জোর করে নিজের থেকে ছাড়িয়ে নিল কায়নাতকে। ওর ঘাড়ে হাত রেখে বাম পাশে তাকাতে চোখ জ্বলে উঠল। হাতের নখের কালচে দাগ বসে গেছে। কায়নাতের কাঁদতে কাঁদতে অন্যের উপর মাথা রাখলো। কি হতে যাচ্ছিল তার সাথে? আর একটু হলেই তার জীবন ধ্বংস হয়েছে। তো শেষে কিনা তুহিন ভাই, যাকে আপন ভাইয়ের মতো ভেবে এসেছে, সেই ভাই তাকে। অর্ণ নিঃশব্দে উঠে দাঁড়ালো। ঘরের দরজা বন্ধ করে ওয়াশরুমে গিয়ে বালতিতে পানি ছেড়ে দিয়ে ঘরে এসে কায়নাতকে পাজা করে তুলে নিল। মেয়েটার শরীর কাঁপছে এখনো। অর্ণর বুকে গুটিয়ে আছে একদম বিড়াল ছানার মতো। কায়নাতকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ঘর থেকে আবার ছোট বসার চুল নিয়ে গেল। সেখানে কায়নাতকে বসিয়ে ঝাঞ্ঝা কণ্ঠে বলল, ভয় পাচ্ছেন কেন? আমি আছি না। অর্ণ মগে পানি ভরে কায়নাতের মাথায় ঢাললো। মেয়েটা থরথর করে কাঁপছে। একটু সময় নিয়ে কায়নাতকে ভালো করে গোসল করিয়ে দিয়ে বলল, জামা কাপড় চেঞ্জ করতে পারবেন? অর্ণ থেকে কায়নাতের দূরত্ব বেশি নয়। কায়নাত কাপা হাতে অর্ণর এক হাত জড়িয়ে ধরে ধরা গলায় বলল, আমার ভয় করছে। অর্ণ শুষ্ক ঠোঁট ভেজালো তাওয়াল দিয়ে কায়নাতের শরীর ঢেকে কায়নাতের সাহায্যে কোনো রকমে জামা কাপড় চেঞ্জ করিয়ে ঘরে নিয়ে এলো। বিছানায় শুইয়ে দিয়ে কাঁথা দিয়ে শরীর ঢেকে দিল। পাশে তাকাতেই শুতে কায়নাত অর্ণর শরীর ঘেঁষে শুলো বারবার। আপনি আর একা রেখে যাবেন না, এবার মরেই যাব আমি। বলল। অর্ণর গভীর বদন দেখে তার হাবভাব বোঝা গেল না। কায়নাত অর্ণর শরীর জড়িয়ে ধরতে অর্ণ হাত রাখলো কায়নাতের মাথায়। ঘরের লাইট বন্ধ। দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া কোনো বাড়তি শব্দ নেই ঘরে। কায়নাতের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। চারপাশে অন্ধকার। অর্ণর কানে শুধু একটাই বাক্য প্রতিধ্বনি হচ্ছে,
তুহিন ভাই। রাত কেটে যায় নিঃশব্দে, চাঁদ সরে যায় পশ্চিমে। মির্জা বাড়ির উঠানে তখনও অন্ধকার জমে আছে, পুরো বাড়ি নিথর ঘুমন্ত। কেউ জানে না তাদের উঠোনেই মৃত্যু এসে শুয়ে পড়েছে। ভোর ঠিক 4:38। মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে বাতাসে। সেই সুরের হঠাৎই এক নারী কণ্ঠের আতঙ্ক ভরা চিৎকার ছড়িয়ে পড়ে উঠোন জুড়ে। আল্লাহ রে, উঠানে এটা কি? ছুটে আসে বাড়ির সবাই। প্রথমে চাচা লুঙ্গি পরে, চোখে ঘুম নিয়ে, তারপর একে একে সবাই। আর তারপর চারপাশ থমকে যায়। তুহিন কিন্তু সে মানুষ নেই, আর সে এখন এক নিস্তব্ধ সব উলঙ্গ দেহ, কাদায় গড়াগড়ি খাওয়া, দুই চোখ উপড়ে ফেলা, রক্তের গর্ত জমে আছে চোখের খোঁচর দুটোতে। তার দু হাতে আর বুকের উপর চেপে বসে আছে বিরাট এক কালো পাথর, যেটা যেন মৃতদেহকে ধ্বংস করে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। পেটের নাড়িপুরি এক পাশে বের করা, দেখে মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী কলিজা খুবলে খেয়েছে। তার গলা ফাটা, যেন সে শেষ মুহূর্তে সে চিৎকার করেছিল, কিন্তু কেউ শোনেনি। শুধু একটা শব্দ লেখা রয়ে গেছে মাটিতে, লালচে কিছু দিয়ে আঁকা। পাপের বিচার আল্লাহ নিজেই করেন। তুহিনের মা অজ্ঞান হয়ে পড়ে যান। তার বাবা দৌড়ে আসে, মুখ চেপে ধরে ছেলেকে তুলে নিতে চায়, কিন্তু পুলিশ তখনও আসেনি। কেউ সাহস করে কাছে যেতে পারছে না, কারো মুখে কথা নেই। একটা কাক ডেকে ওঠে পাশের তালগাছের মাথায়, যেন সে ফিসফিস করে সবাইকে জানান দিচ্ছে, পাপ ভাব কেউ ছাড়ে না। ভোর সকালে মির্জা বাড়ির আঙিনায় জড়ো হয়েছে গ্রামবাসী। তালগাছের ওপর থেকে সমান তালে শব্দ করে যাচ্ছে কাকগুলো। উঠোন জুড়ে মানুষ গিজগিজ করছে। কানাত মায়ের ঘরের বিছানায় বসে আছে আজগর চৌধুরীর পাশে। হাসান, নাজনীন ও আজগর চৌধুরী এসেছেন। খবরখানা পুরো 10 গ্রামে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। আজগর চৌধুরী তুহিনের মৃত্যু সংবাদের থেকে বেশি অবাক হয়েছেন অর্ণকে মির্জা বাড়ি দেখে। অর্ণ এই মুহূর্তে কানাতের ঠিক পেছনে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। কাঠের 2 চেয়ারে হাসান ও নাজনীন। ঘর জুড়ে নীরবতা বিরাজমান। সেই গাক ভরে চাচির চিৎকার শুনে বাইরে যেতে এমন একটা দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল কায়নাত। প্রথমত কাল রাতের ওই ঘটনা, তারপর আবার মৃত লাশ। কায়নাতের শরীর দুর্বল, জ্বরে শরীর কাঁপছে, বুকের ভেতরে এখনো ভয়। অর্ণ আর চোখে কায়নাতকে দেখে আজগর চৌধুরীকে উদ্দেশ্য করে শুধোয়, আপনারা বের হন দাদা, বের হব আমরা একটু পর। নিঃশব্দে সবাই ঘরের বাইরে চলে যায়। অন্য কায়নাতে জামা কাপড়ের ব্যাগ থেকে বোরকা বের করে ওর গায়ে জড়িয়ে দেয়। হিজাব কোনো রকমে বেঁধে সব কিছু ব্যাগে ভরে কায়নাতের হাতে ধরে বের হয় ঘর থেকে। হাতের ব্যাগ হাসান ভাইয়ের হাতে দিয়ে দাঁড়ায় বাড়ির উঠোনে। পুলিশ এসেছিল, লাশ নিয়ে চলে গেছে। তারা খোঁজ খবর নিয়ে জানা গেছে তুহিন বখাটেদের সাথে মিশে নেশা পানি করতে মত্ত ছিল। খুন কি করে হয়েছে সেটা এখনো জানানো যায়নি অজানা। উঠানে উষা বেগম গড়াগড়ি করে চিৎকার করে কাঁদছেন। এই সময়ে কানাতে চলে যাও মোটে শোভা পায় না, কিন্তু তারও মন মানসিকতা ভালো নয়। কি করেই বা থাকবে। ঢাকা থেকে সুরঞ্জনার পরিবার এসেছেন। আজগর চৌধুরী সবাইকে বলে বের হলেন বাড়ি থেকে। নাজনীন বড় একটা অটো ডাকলো। পেছনে অর্ণ বসে, পাশে কায়নাতকে পাশেই বসালো। সামনে দাদা আর হাসান, ড্রাইভারের সাথে নাজনীন। গাড়িতে আর কোনো কথা হলো না, কিংবা আজগর চৌধুরী কায়নাত বা অর্ণকে কিছু জিজ্ঞেস করলেন না। কায়নাতের অবস্থা দেখে বলার মতো কিছুই মুখে আসছিল না, বলবেন কি করে। চৌধুরী বাড়ি ফিরতে কায়নাতরা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বাড়ির ভেতর থেকে অচেনা অনেক মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। আজগর চৌধুরী গলা পরিষ্কার করে বলেন, অর্ণ ভেতরে যাও, আমি কায়নাতকে নিয়ে আসছি। অর্ণ চোখ ছোট ছোট করে দাদার দিকে তাকালো। কায়নাতের এক হাত ধরে বলল, আপনি ভেতরে যান, আমি ওকে নিয়ে আসছি। আশ্চর্য হলেন আজগর চৌধুরী। হাসান ও নাজনীন ভেতরে চলে গেছে। আজগর চৌধুরী বললেন, যা বলছি সেটা করো, ওর সাথে আমার কথা আছে। ওর সাথে আপনার আবার কিসের কথা? বেয়াদবি করছে এখন। কান্নাতের হাঁটু ভেঙে আসছে বারে বারে, সুর চলছে না, মুখে কথা নেই, অথচ চোখে স্থিরতা নেই। অর্ণ সময় নষ্ট না করে কানাতকে পাজা করে তুলে নিল। সাথে সাথে হুক করে ঢুকরে কেঁদে উঠল মেয়েটা। বুকের ভেতরে খিঁচানো চাপ দিয়ে বসে আছে। কয়েক ঘন্টার মধ্যে কত কিছু ঘটে গেল। আজগর চৌধুরী বিস্ময় চোখ বড় বড় করে ফেলেন।
কানাত কাছে কেন? আর অর্ণই বা কানাতকে কোলে তুলে নিল কেন? অর্ণ সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে ভর্তি মানুষ খিচখিচ করছে। আতিয়া বেগম, অর্ণ এবং অর্ণের কোলে কানাতকে দেখে বিচলিত হয়ে এগিয়ে এলেন। অনেক আত্মীয় পা বাড়ালেন তাদের নিকট। অর্ণ এত মানুষ দেখে বিরক্ত বোধ করলো। আত্মীয় বেগম কানাতকে এমন করে কাঁদতে দেখে বললেন, কি রে ভাই, ও এভাবে কাঁদছে কেন? কি হয়েছে ওর? অর্ণ সিঁড়ির দিকে পা বাড়িয়ে বলল, দাদি একটু বড় এসে কথা বলছে। কায়নাতের ঘরে না গিয়ে সে নিজের ঘরে গেল। বিছানায় কায়নাতকে নামিয়ে দিয়ে ফ্যান ছেড়ে পাওয়ার কমিয়ে দিয়ে কায়নাতের কাছে এগিয়ে এলো। মাথার হিজাব বোরকা খুলে টিস্যু এগিয়ে দিয়ে বলল, কান্না থামাও। কায়নাত দুর্বল হাতে টিস্যু নিয়ে নাক মুছলো। ডান হাত দিয়ে বুকে হাত রেখে বলল, ব্যথা করছে, বুকে ব্যথা করছে। গাল বেয়ে গড়াচ্ছে চোখের পানি, কেমন যন্ত্রণা ছটফট করছে মির্জা। অর্ণ শান্ত চোখে দেখে দীর্ঘশ্বাস ফেল। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে থাকো। দরজায় খটখট শব্দ হলো। অর্ণ পিছু ঘুরে দরজার দিকে তাকিয়ে কায়নাতকে বলল, আমি ওনাকে ভাই মনে করতাম, এমন নোংরা কাজ উনি কি করে করতে পারলো? স্টপ ক্রাইং। অর্ণ দরজা খুলে দিতে রাহেলা বানুর সাথে দেখা হলো। মহিলার চোখ মুখ কঠিন করে হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলেন। কায়নাতের চোখে পানি নিয়েই মাথা তুলে তাকালো রাহেলা বানুর দিকে। মহিলার চোখ মুখ ভীষণ কঠিন। এই মেয়ে আদব কায়দা নাই, মুরব্বীদের যে সালাম কালাম দিতে হয় জানো না? চমকে উঠল কায়নাত। নিজের উপস্থিতি বুঝতেই সে হিমশিম খাচ্ছিল। সেখানে অজানা এক মহিলা ঘরে দেখে সে বিস্মিত চোখে অর্ণের দিকে তাকালো। মহিলা ফের ধমকে বললেন, বাড়ির বউ হইয়া এই সময়ে বাপের বাড়ি গেছিলা কেন? জানো না শ্বশুর বাড়ি মানুষজন আইব? অর্ণ চল শক্ত করে রাহেলা বানুর সামনে এসে দাঁড়ালো। চোখ ছোট ছোট করে বলল, বড় দাদি আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। তুই এত গোছালো একটা পোলা হইয়া এই মাইয়ারা বিয়ে করতে গেলি কেন অর্ণ? মাইয়ার অভাব আছিল? জি, ওর অভাব ছিল বলেই ওকে বিয়ে করেছে। আমার বউ কোথায় যাবে, কি করবে না করবে সব আমার ব্যাপার। আমি হাজবেন্ড হয়ে যদি ওকে পারমিশন দেই তাহলে আমাদের মাঝে কথা বলার আপনি কে? কোন সাহসেই বা আমার বউয়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলছেন? হাতে আমার বউকে দিয়ে কাজকে, আর আপনি বা এত হাইপার কেন হচ্ছেন? অপমানে চোয়া শক্ত হলো রাহেলা বানুর। তিনি দাঁত কটমট করে বললেন, 2 দিন বিয়ে কইরাই বউয়ের গোলাম হইয়া গেছস? বাড়ির নিয়ম কানুন সম্পর্কে কোনো ধারণা আছে তোর? কিসের নিয়ম? অর্ণ থামলো, বুক চান করে সোজা হয়ে দাঁড়িয়ে বুকে 2 হাত ভাঁজ করে বলল, বেশ, আমিও দেখি আমার বউকে ঘর থেকে কে বের করে। নিয়ম কানুন শেখাচ্ছেন আমাকে? ঠিক আছে, পালন করুন এখন আপনার নিয়ম। অর্ণ তুই আমারে অপমান করতেছস গলা উঁচু কইরা? আমি মোটেও গলা তুলে কথা বলিনি বড় দাদি। রাগে শরীর কাঁপছে রাহেলা বানুর। তিনি আর চোখে কায়নাতকে দেখে ফোঁস করে করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। অর্ণ ঘরের দরজা লাগিয়ে বিছানায় এসে বসলো। গায়ের ঘামে ভেজা শার্ট খুলে বিছানায় শুয়ে পড়লো চোখ বন্ধ করে। কায়নাত অর্ণর দিকে তাকে হেঁচকি তুললো, শুকনো চোখ গিলে বলল, উনি কে ছিল? বেশ কিছুক্ষণ পার হওয়ার পরও অর্ণর উত্তর করলো না। কিছুক্ষণ পর চোখের পাতা খুলে কায়নাতের চোখে চোখ রেখে বলল, দাদার বড় বোন উনি, ওনার আশেপাশে কখনো যাবে না তুমি, মনে থাকবে। তাহলে উনি এত চিৎকার করছিলেন কেন আমার উপর? এত কিছুর দিকে তোমার নজর দিতে হবে না, ঘুমাও এখন। বলে অর্ণ ভালো করে শুলো বিছানায়। বালিশে মাথা দিয়েই চোখ বন্ধ করলো। কায়নাত বিছানা থেকে নেমে ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে আবার বিছানায় এসে অন্য পাশে শুয়ে পড়লো। দুজনের গায়ে পাতলা কাঁথা দিয়ে জোরে আজান দিচ্ছে। কায়নাতের গায়ে একটু শক্তি নেই, তাই আজ নামাজ কাজা করতেই হলো। বাড়ির কেউ তাদের ডাকতে এলো না। গোধূলি বিকেল যেন এক নিস্তব্ধ কবিতা। আকাশের বুকে রঙের হালকা তুলির চাঁদ সূর্যটা ছিঁড়ে ছিঁড়ে পশ্চিমে ঝুঁকে পড়েছে। চারপাশে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে এসেছে, যেন প্রকৃতি নিজেই থমকে গেছে এই ক্ষণিক জাদুর মায়া জালে। আকাশটা তখন আগুনে রঙের মতো কমলা, হলুদ আর হালকা বেগুনি রঙের মিশ্রণে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে। পাখিরা একে একে ফিরছে নীড়ে, ডানার শব্দ ছুঁয়ে যাচ্ছে মন। গাছের পাতার ফাঁকে ফাঁকে ঢুকে পড়ছে শেষ রশ্মির আলোতে আলো, আর চারিপাশে
ছড়িয়ে পড়েছে এক মায়াবী আবেশ। হাওয়াটা একটু ঠান্ডা অথচ মৃদু গরম ছোঁয়া নিয়ে আসে দিনের ক্লান্তি। কোথাও দূর ভেসে আসছে কারো বাঁশির সুর, হয়তো কোনো রাখালের কিংবা কোনো নিঃসঙ্গ আত্মার হাহাকার। এই সময়টাতে পৃথিবীর অন্যরকম লাগে। চেনা মানুষ অচেনা মনে হয়, অচেনা অনুভূতি গাঁথা হয় চেনা মনে। এই সময় হয়তো কারো মনে হঠাৎ করে ডুব দেয় কোনো পুরনো স্মৃতিতে, কিংবা কোনো না বলা কথার ভারে ভারাক্রান্ত হয়ে ওঠে বুক। গধূলি বিকেল এ যেন এক অদ্ভুত আবেগের নাম। একটু ভালোবাসা, একটু বিরহ, একটু শান্তি, আর অনেকখানি না পাওয়ার আকুলতা। চৌধুরী বাড়ির বাগানে বসে আছে অর্ণ, কিছু আত্মীয়, কেউ সম্পর্কে ফুপি হন, কেউ চাচি কিংবা কেউ বোন। কায়নাতকে নিয়েই তাদের মধ্যে মিটিং চলছে। দুপুরবেলা যখন অর্ণ কায়নাতকে কোলে করে নিয়ে যাচ্ছিল তখন অনেকেই ফিসফিস করেছে। আতিয়া বেগমের কথা সবাই চুপ করে গিয়েছিল। আশেপাশে অনেক মানুষ থাকে যারা স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক দেখতে পারে না। কায়নাত আর অর্ণের ক্ষেত্রেও কিছুটা এমনই হয়েছে। বাড়ির ভেতরে রাতের রান্নার কাজ চলছে। আজ বাগানে রান্না করা হবে। গ্যাসের চুলায় এত মানুষের রান্না করা সম্ভব নয়। আতিয়া বেগম রেখা বেগমের সাথে রান্নার বিষয় নিয়ে কথা বলে বাড়ি থেকে বের হলেন বাগানের উদ্দেশ্যে। সদর দরজায় বাইরে আজগর চৌধুরী এক আত্মীয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। আতিয়া বেগম আসতে আজগর চৌধুরী বললেন, বাবু তো চলে এসেছে, রান্নার খবর কি? সব গুছিয়ে রাখা হয়েছে, তোমার সাথে আমার কথা আছে একটু। বলো গিন্নি। কায়নাত আর অর্ণকে নিয়ে তোমার বংশের মানুষের এত মাথা ব্যথা কেন? মেয়েটার চোখ মুখ দেখে বুঝতে পারছো না ওর শরীর ভালো নেই? তোমার বোন অর্ণর ঘরে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছে জানো তুমি? আমি তো কিছু জানি না আপা। আবার ওর ঘরে গিয়েছিল কেন? কেন আবার জানো না? আজগর চৌধুরী ভীষণ বিরক্ত হলেন বোনের কাছে। রাহেলা মানুষ সব কিছুতেই এমন বাড়াবাড়ি করে থাকেন, তবে এখন যেটা করছেন সেটা একদমই বেমানান। দুজন কিছুক্ষণ কথা বলে নিজেদের কাজে ব্যস্ত হলেন। একটু পরেই সন্ধ্যার আজান দিবে। ধরনের আলোপ প্রায় জুবি জুবি ভাব। দুপুর দিকে কায়নাত আর অর্ণ ঘুমিয়েছিল ক্লান্ত শরীর নিয়ে। বাইরে নিচ থেকে হইচই শুনে পিটপিট করে চোখ খুলল কায়নাত। অর্ণর শরীরে ঘ্রাণ নাকে লাগতে ফট করে সামনে তাকালো। কায়নাতকে কোলবালিশের মতো পেঁচে ঘুমাচ্ছে অর্ণ। চোখের পাতা বন্ধ, ঘন পাপড়িগুলো চির হয়ে আছে। কায়নাত খানিকক্ষণ তাকিয়ে রইল সেদিকে। ছোট্ট হাতের আঙুল দিয়ে অর্ণ নাক ছুঁয়ে বলল, এই নাক আমার, চোখও আমার, এই কালচে ছোট আমার, আর এই পুরো অর্ণ চৌধুরী আমার। ছোট কামড়ে লাজুক হাসলো সে। অর্ণর উন্মুক্ত বুকে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলল, আপনি পুরোটাই শুধু কায়নাতের। সন্ধ্যার আলো জানালার পর্দা ছুঁয়ে ঘরের দেয়ালে নরম ছোঁয়া ফেলছে। হালকা একটা বাতাস পর্দার কোণে খেলা করছে। অন্য একটা হাত কায়নাতের কোমর জড়িয়ে আছে, আরেকটা হাত মাথার নিচে রাখা। কায়নাত নড়তে গিয়েও থেমে গেল। অর্ণ যেন ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল ঘুমের মধ্যেই। তার নিঃশ্বাস পড়ছে কায়নাতের ঘাড়ের পাশে, গভীর ভারী ঝির। কায়নাত এক চলতে হাসি হাসলো। এতটা শান্ত, এতটা নির্ভর মুহূর্ত, যেন এই পৃথিবী থেমে গেছে দুজনের জন্য। সে চুপচাপ শুয়ে রইল। এই জড়ানো, এই গাম্ভীর্য, এই নীরব ভালোবাসা সবই ছিল তার অর্ণ চৌধুরী ভাষাহীন অভ্যেস। যেন কায়নাতের কানের কাছে ফিসফিস করে কথা না বলেও অর্ণ বলে দেয়, তুমি আমার, শুধু আমার। দিনটি আজ একটু বেশি প্রাণোচ্ছল। কাল রাতের খাবার কায়নাত আর অর্ণ জন্য ঘরেই দিয়ে গিয়েছিল আতিয়া বেগম। কারোর সাথে তেমন কায়নাতের দেখা কিংবা কথা হয়নি। ফজরের নামাজ পড়ে সে ঘর থেকে বের হলো। বাড়ির ভেতরটা এখন অন্ধকার। একটু পরে সবাই জাগ্রত হবেন। মুরব্বীরা যারা আছেন তারা এই এক মুহূর্তে নামাজ আদায় করতে ব্যস্ত। বাড়ির পুরুষেরা মসজিদে গেছেন অনেক আগেই। সদর দরজা খোলা। কায়নাত মাথায় ভালো করে ওড়না পেঁচে বাড়ি থেকে বের হলো। কাল রাতে নিধি এসে বলে গিয়েছে মাইশা তাকে ভোরে বাড়ির বাইরে যেতে বলেছে। বাড়ির বাইরে বের হয়ে পুকুরের পাশে আসতেই মাইশার সাথে দেখা হলো তার। কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? মাইশার মাথায় নাড়ায় হাতে রাখা ফলগুলো কায়নাতের হাতে ধুরি দিয়ে বলল, হাসান ভাইয়ের বিয়ের জন্য তুই অনেক ব্যস্ত থাকবি, তাই নিধি আপাকে বলেছিলাম ভোর সকালে যেন আমার সাথে দেখা করে। কায়নাত,
আর এই ফলগুলো তোদের বাগান থেকে চুরি করেছি। শুনলাম তোর শরীর ভালো নেই, তাই নিয়ে এসেছি। আমার শ্বশুরবাড়ি বাগান থেকে ফুল চুরি করে আবার আমাকেই দিতে এসছিস? সেই কথা রাখ। হাসান ভাইয়ের বিয়েতে পুরো গ্রাম দাওয়াত পেয়েছে জানিস। বর্তমানে খাওয়া দাওয়ার ব্যবস্থা মাঠে করা হয়েছে। জানি আমি। তুই আমাকে এই কথা বলার জন্য এত সকালে বাইরে আসতে বলেছিস? অনেকদিন তোর সাথে দেখা হয় না, গ্রামেও কেউ নেই কথা বলার মতো। সারাদিন বাড়িতে থাকতে ভালো লাগে না। জীবনটা কত অদ্ভুত, তাই না? কখন কার জীবনে কি হয় বলাই যায় না। সে যাই হোক, তোর মা আর দাদি কেমন আছে? ভালো আছিস? আম্মু আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। ও মা, এখন আবার বিয়ে কেন? গ্রামে সবার হয়ে যাচ্ছে। তো কি এটা কি বিয়ের বয়স হলো? আমি না হয় পরিস্থিতির শিকার ছিলাম, তাই বলে তোকে কেন বিয়ে দিবে? দূর বাদ দে। তুই ঢাকা যাচ্ছিস কবে? জানি না। বলতে বলতে কানাতের চোখ গেল পুকুর পাড়ের ঠিক ডান পাশে জঙ্গলের দিকে। কালো পোশাক পরা কয়েকজন লোক বোধহয় এই দিকটায় দৃষ্টি রেখেছে। কানাত চমকে উঠল। মুহূর্তে মাইশা কানাতের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকাতে আটকে উঠল। হাত দিয়ে মুখ ঢেকে ভয়ার্থ কণ্ঠে বলল, ওখানে কে? কায়নাত মাইশার হাত ধরে দুপা পিছিয়ে গেল। শুকনো ঠোক গিলে বলল, আমি এর আগেও ওদের দেখেছি। দূর থেকে ওই মানুষগুলো জঙ্গলের সাথে সাথে আস্তে আস্তে মিশে গেল। তাদের মধ্যে একজন ভীষণ অদ্ভুত দেখতে, গায়ে লম্বা কালো কোট, ছোটে লেগে আছে এক অদ্ভুত নোংরা চাপা হাসি। ওই লোককে কায়নাত দেখেছিল সেদিন রাতে মির্জা বাড়ির ওই রাস্তার পাশে গাড়ির ভেতর বসেছিল। দেখেছিল ওই ভয়ঙ্কর দৃশ্য। লোকগুলো মিশে যেতেই মাইশা ভীতু কণ্ঠে বলল, আমি বাড়ি যাব কাকন। আমি বাড়ি। কায়নাত মাঝ পথে ওকে থামিয়ে দিয়ে বলল, যা, এখানে আর কখনো এই কাক ডাকা ভরে আসবি না। মাইশা চলে যেতে কায়নাত এক প্রকার দৌড়ে বাড়ির ভিতর ঢুকলো। বুকের ভিতর ধুকধুক করছে ভয়ে। লোকগুলো কারা? কেনই বা বারে বারে এভাবে হুটহাট সামনে চলে আসছে? বাড়ির ভিতরে অনেক মহিলা জাগ্রত হয়ে গেছেন। মসজিদ থেকেও মানুষ ফিরেছেন বাড়িতে। কায়নাত সদর দরজার পার হতে আতিয়া বেগমের মুখোমুখি হলো। আতিয়া বেগম কায়নাতকে দেখে এই সময় বাইরে থেকে আসতে দেখে বললেন, এই কাক ভরে কোথায় গিয়েছিলি? কায়নাত শুকনো গলা ভিজিয়ে বলল, মাইশা এসেছিল দাদি। এত সকালে বাড়িতে এলো না কেন? কায়নাতের হাতের ফলগুলো আতিয়া বেগমের দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো দিতে এসেছিল। আচ্ছা বাদ দে, হাত মুখ ধুয়েছিস? হ্যাঁ। অর্ণ কোথায়? ঘুমোচ্ছিল উনি। আতিয়া বেগমের পেছন থেকে এগিয়ে এলেন মাশফিক চৌধুরীর চাচাতো ভাইয়ের বউ। তিনি কায়নাতের সামনে আসতেই কায়নাত ধীরে কণ্ঠে সালাম দিল। মহিলা মুচকি হেসে বললেন, আমাদের বউ দেখে ভীষণ মিষ্টি। তোমার নাম কি মা? জি, কায়নাত সুবা। এখন কায়নাত বেগম নাকি অর্ণর গিন্নি? লজ্জায় লাল হয়ে গেল কায়নাতের বদন। আতিয়া বেগম গাল ভরে হেসে কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর সাথে আমার একটু কথা আছে। কায়নাত চাচির থেকে বিদায় নিয়ে দাদির সাথে বাড়ির বাইরে এলো। বাগানে বেতের চেয়ারে বসে আতিয়া বেগম কায়নাতকে দিকে একবার তাকিয়ে অর্ণের ঘরে জানালার দিকে ঘাড় উঁচু করে তাকালেন। জানালা বন্ধ। তিনি লম্বা শ্বাস টেনে কায়নাতের দু হাতে নিজের হাতের মুঠো এনে বললেন, বিয়ে শেষ হলেই আবার ফিরে যেতে হবে স্বামীর বাড়ি। আমি এখন বড্ড ব্যস্ত থাকবো, তাই কথাও ভালো করে হবে না। কি বলবে দাদি? তুই কি অর্ণের সাথে সম্পর্ক রাখতে চাস? কায়নাত এক মুহূর্তের জন্য থমকে গেল। দাদির চোখ থেকে দৃষ্টি সরিয়ে জমিনে রাখলো। খানিকক্ষণ পর বলল, আমি আল্লাহর উপর সবটা ছেড়ে দিয়েছি দাদি। যদি তুমি জানতে চাও আমি কি চাই, তাহলে আমি বলবো আমার স্বামীকেই চাই। আজীবনের জন্য আমার তাকেই চাই। কায়নাত দাদির হাত শক্ত করে ধরলো। চোখ চিকচিক করছে তার। জানো দাদি, আমার কি মনে হয় উনি একদিন আমায় মেনে নেবেন। জীবনের পথটা সহজ হয় না আমার বাচ্চা, কিন্তু যখন সঙ্গী হিসেবে থাকে সে মানুষটা যে তোর প্রাণের চেয়ে প্রিয়, তখন সব কষ্টেও একটা মিষ্টি আলো থাকে। কায়নাত হালকা ভাবে হাসলো, চোখে মাখা একটুখানি আশা। আমি জানি দাদি, উনি সাথে থাকলেই জীবনের ঝড় বৃষ্টির মোকাবেলা করব। উনি আমার ঠিকানা, আমার আশ্রয়। তোমার নাতি ছাড়া এই দুনিয়ায় আমার আপন আর কে আছে বলো? সে আছে তো তোমরা সবাই আছো।
তাহলে এবার ভয় পাস না। সংসারের সব দুঃখ কষ্ট মিলে একদিন ভালোবাসার গল্প হয়ে থাকবে। আমিও তোর পাশে আছি। ধন্যবাদ দাদি, তোমার আশীর্বাদ ছাড়া একা আমি। এটাই তো বংশের শক্তি, একে অন্যের হাত ধরেই সামনে এগোনো। সে ছাড়তে চাইলেও এমনভাবে ধরে রাখবি যেন সে সুতো না ছিঁড়তে পারে। কায়নাত শুধু মৃদু হাসল। তার কেন যেন মনে হচ্ছে এবার সম্পর্কটা স্বাভাবিক হবে, অন্য কাছে আসবে, ভালোবাসবে, যত্নে মুড়িয়ে রাখবে তাকে। এতটুকুই তো চাওয়া তার, আর কি বা আছে চাওয়ার। সকাল 9টার দিকে কায়নাত অন্যর ঘরে এলো। এতক্ষণ নিচে সকল আত্মীয়দের কাছে আছে আতিয়া বেগম পরিচয় করিয়ে দিয়েছিলেন। সবার সাথে আলাপ করতেই তার সময় পার হয়ে গেছে। অর্ণ বলেছিল বাইরে না যেতে। কায়নাত দরজা ঠেলে ঘরে ঢুকে গেল। দেখলো অর্ণ এখনো ঘুমে কাদা হয়ে আছে। সেই ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে জানালা খুলে দিল। সাথে সাথে সকালের মিষ্টি রোদ অর্ণর চোখে মুখে পড়তে অর্ণ চোখ মুখ কুচকে পড়ল। উফ, হোয়াটস রং? কায়নাত অর্ণর নিকট এগিয়ে এসে বলল, অনেক সকাল হয়েছে, এবার উঠুন। অর্ণ পিটপিট করে চোখ খুলল, বিরক্ত হয়ে কটমট করে বলল, সকাল সকাল মাথা গরম করবে না একদম। জানালা পর্দা লাগিয়ে দাও, একটু পরেই খাবার দেওয়া হবে। খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। খাবো না আমি, চোখের সামনে থেকে যাও। কোথায় যাব? নিচে চলে যাব? অর্ণ পুরোপুরি চোখ খুলে তাকালো। খালি গায়ে উপুর হয়ে ঘুমাচ্ছিল সে। কায়নাতের হেয়ালি কথাবার্তায় শুনে কায়নাতকে একটানে বিছানায় ফেলে দিতেই মেয়েটা হকচকে গেল। হতভম্ব হয়ে অর্ণর দিকে তাকাতেই অর্ণ পিছিয়ে পড়ল। কি সমস্যা আপনার? অর্ণের সুঠাম দেহের নিচে কায়নাতের ছোট্ট শরীরখানা আটকে আছে। অর্ণের ঘুম জড়ানো ভারী কঞ্চ, আর তার শরীরের মধ্যে আবদ্ধ হয়েই মেয়েটা নাজেহাল অবস্থা। অর্ণ অতি নিকটে তার। কায়নাত মুখে অন্যদিকে ঘুরিয়ে চোখ মুখ খেছে বন্ধ করে বলল, আল্লাহ ছাড়ুন আমায়, আপনার খেতে হবে না, ডাকবো না আর। তাহলে এতক্ষণ জ্বালালেন কেন? ভুল হয়ে গেছে। অর্ণ নিজের খড়খড়ে পুরুষালী হাত কায়নাতের ঘাড়ে রাখলো। কায়নাত শিউরে উঠল এহেন স্পর্শে। কি করছেন? অর্ণ কায়নাতের ঘাড়ে হাত বুলিয়ে বলল, এখানে কি হচ্ছে? কালো দাগ কেন? কায়নাত বোকার চোখে অর্ণের দিকে তাকিয়ে বলল, কিসের দাগ? কালো কালো অনেকগুলো দাগ তোমার ঘাড়ে। কায়নাত চিন্তিত হয়ে অর্ণকে ঠেলে উঠতে চাইলো। অর্ণ সরে যায়। কায়নাত আয়নায় সামনে গিয়ে দাঁড়িয়ে ঘাড়ে চোখ রাখলো। সত্যি ঘাড় জুড়ে কালচে দাগ পড়েছে। এসব কিসের দাগ? এর আগেও বহুবার এমন দাগ পেয়েছে সে নিজের শরীরে। কায়নাত চিন্তিত চোখে অর্ণের দিকে তাকিয়ে বলল, এমন এর আগেও অনেকবার হয়েছে, আমি জানি না কেন এমনটা হয়। অর্ণ কোমরের ট্রাউজার টেনে ঠিক করে উঠে দাঁড়ালো বিছানা থেকে। গম্ভীর চোখে কায়নাতকে দেখে বলল, জানতে চাও কেন এমন হয়? কায়নাত মাথা নাড়ায়। অর্ণ এক পা করে এগিয়ে আসে কায়নাতের নিকট। পিঠে ছড়িয়ে থাকা ঘন চুলগুলো এক সাইডে এনে মাথা ঝুঁকায় কায়নাতের ঘাড়ের কাছে। তৎক্ষণাৎ কায়নাত অর্ণের বুকে হাত রেখে ভয়ার্ত কণ্ঠে বলে, কি করছেন আপনি? অর্ণ কায়নাতের হাত সরিয়ে ফিসফিসিয়ে বলে, দেখাচ্ছি কেন এমন হয়। কায়নাতের ঘাড়ে অর্ণ মুখ রাখতে কায়নাত চমকে উঠল। ব্যথায় অর্ণর বুকে গুটিয়ে নিল নিজেকে। অর্ণ ঠোঁটের ছোঁয়া ঘাড়ে ভাবতেই তার শরীরের সব পশম দাঁড়িয়ে গেছে। সে দাঁত চেপে থেমে থেমে বলল, কি করছেন আপনি? ছাড়ুন আমায়। অর্ণ ছেড়ে দিল ওকে। কায়নাতের অস্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আয়না দেখে নেন কালো হওয়ার কারণ। গটগট পায়ে অর্ণ ওয়াশরুমে ঝুঁকে গেল। কায়নাত সেদিকে তাকিয়ে তাড়াতাড়ি পিছু করে আয়নার দিকে তাকালো। অর্ণ যেখানে ঠোঁট ছুঁয়ে রেখেছিল ঠিক সেই জায়গাটিটুকু লাল হয়ে গেছে। কায়নাত চোখ বড় বড় করে কম্পিত হাত ঘাড়ে রেখে বিড়বিড় করে বলল, এইসব কি? তার মানে উনি? লজ্জায় মুখ ফেটে যাওয়ার জো হলো। পিটপিট চাহনি গুলো যেন লজ্জায় রং ধারণ করতে ব্যস্ত। রোদের তাপ কমে এসেছে। চৌধুরী বাড়ির গেট গিয়ে একটা বড় গাড়ি ঢুকলো। ঢাকা থেকে মাসফিক চৌধুরী নিজের পুরো পরিবার নিয়ে হাজির হয়েছেন বাবার বাড়ি। বাড়ির ভেতর থেকে সবাই বেরিয়ে এলেন একে একে। সবাই গাড়ি থেকে নেমে কুশল বিনিময় করলো। শেহের এবং স্বার্থ এসেছে। আতিয়া বেগম অন্যকে বলেছিলেন তার ওই বন্ধুগুলোকেও দাওয়াত দিতে। তারা দুজন আসলেও উপস্থিত হতে পারেনি মেহরাব।
সে ব্যস্ত। ঢাকায় এই মুহূর্তে চাইলেও আসা সম্ভব হয়নি। বাড়ির ভিতর থেকে কায়নাত বেরিয়ে এলো হুড়হুড় করে। শ্বশুর আর শাশুড়ির সামনে এসে সালাম দিল। মাশফিক চৌধুরী কায়নাতের মাথায় হাত বুলিয়ে মিষ্টি এসে বললেন,